এগুলো পেতা মার্কেট। কলম্বো আসলে একবার পেতা মার্কেটে না আসলে মনে হয় আপনার অনেক কিছু মিস করবেন। তবে এখানে কোয়ালিটি সব ভালো তা না, বাট কম প্রাইসে জিনিস পাওয়া যায়। এটা আমাদের নিউ মার্কেট গাউসিয়ার মতো আর কি, লো প্রাইসে কেনার জায়গা। পেতা মার্কেট কলম্বো। পেতা মার্কেট কিন্তু আমাদের ঢাকার পুরান ঢাকার মতো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় ও দেরিতে খোলে। এটা বন্ধ হয়ে যায় সন্ধ্যা 7টায়। তো আপনারা আসতে অবশ্যই 3টা-4টার ভিতরে আসবেন অথবা সকালে আসবেন, নাহলে পেতা মার্কেট খোলা হবেন না। বিশাল বড় মার্কেট এটা। পেতা মার্কেটের ভিতরে গলিতে, হ্যাঁ ঠিক একদম আমাদের দেশের পাইকারি মার্কেট যেগুলো থাকবে পুরান ঢাকায় এটা। পুরান ঢাকার পাইকারি মার্কেট। হ্যাঁ আমরা এখন চলে আসছি গলফেস। আপনারা অনেকে নাম শুনছেন, এটা কলম্বোর গলফেস। আমার পিছনে যেটা দেখছেন এটা গলফেস হোটেল, খুব নাম করা। এবং গলফেসটার এই যে এখানে একটা টুইন টাওয়ারের মতো বিল্ডিং আছে বিশাল। আর এইটা ঠিক ইন্ডিয়ান ওশানের অপোজিটে। চমৎকার একটা জায়গা, কলম্বো আসলে এই জায়গাটা মিস করা যাবে না, কোনোভাবেই যাবে না। এই যে চমৎকার জায়গায় গিয়ে আমি লাইটটা ঠিক করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সূর্য অস্ত দেখবো আজকে, এই জন্য আসছি। গলফেস চমৎকার একটা জায়গা, বিশাল বড় একটা ফিল্ড। আর এই যেখানে ঘুরে উঠতেছে, আর এটা হলো আপনাদের গলফেস হোটেল। আর সামনে হারবার্ড, বিশাল বড় হারবার্ড। হারবার্ড মানে এই যে এটা হলো কলম্বোর সবচেয়ে বড় বন্দর, পোর্ট আর কি। এখানে সব বড় বড় কার্গোগুলো এখানে আসে। এখানকার দোকানগুলো দেখেন এমন লেভেলে, ঠিক ফিল্ডের নিচে কিন্তু দোকান আছে, কিন্তু দোকানগুলো এমন করে করছে যে আপনার গায়ে বা উপরে বাঁধবে না, এবং মানে দেখতে অড লাগবে না। নিচে দোকান আছে, কিন্তু দোকানগুলো এমনভাবে করা যাতে কোনোভাবেই এই মাঠের সৌন্দর্য নষ্ট না হয়। দেখেন দোকানগুলোর যে টপ লেভেলটা দেখেন, মাঠের সাথে একবারে সমান করে দেওয়া, কোনোভাবে বোঝা যায় না যে নিচে দোকান আছে। এই যে দোকানগুলো দেখতেছেন, কিন্তু দোকানগুলো এমনভাবে আছে যে দেখা যান, সিঁড়ি দিয়ে নামতে হবে, নেমে দোকানে যেতে হবে। ঠিক এই গ্রাউন্ড লেভেলের সাথে একদম মানে ফিল্ডের যে গ্রাউন্ড লেভেলটা আছে এর সাথে সামঞ্জস্যপূর্ণ। এই যে গলফেস দেখেন কি সুন্দর একটা জায়গা। এই নামটা কিন্তু আমার কাছে খুব মজা লাগছে, ট্রাই আওয়ার ফ্রাই। বাংলাদেশে কিন্তু এই নামে কোনো দোকান আমি দেখিনি, দিতে পারেন এই নামটা চয়েস করে, ট্রাই আওয়ার ফ্রাই। এখানে একটা টুইন টাওয়ারের মতো একটা বিল্ডিং আছে, বেশ সুন্দর। অনেক মানুষ আসে বিকেলবেলায়। আর ওই যে দূরে একটা দেখা যাচ্ছে, দেখেন এই যে ব্রিজ,
এটা হলো পোর্ট সিটি, যে একটা আবাসিক প্রকল্প হচ্ছে তারই একটা ব্রিজ। পোর্ট সিটি আবাসিক প্রকল্প, চমৎকার একটা জায়গা। কত মানুষ আসছে বেড়াইতে। এই যে খাবার কি কি পাওয়া যায় দেখেন। খাবারের প্রাইসগুলো দেওয়া আছে। কিন্তু এটা দেখেন, এটা ছাদও কিন্তু এই যে গ্রাউন্ড লেভেলের সাথে লাগানো, দোকানগুলো আন্ডারগ্রাউন্ডে। আর এই সেই বিল্ডিং, এই যে ইগলের মতো ঘুরি উঠতেছে, কিন্তু এটা ঘুরি ইগল না কিন্তু। এই যে আমি এই বিল্ডিংটার নাম কি বললো তুমি? 1.5 টাওয়ার। ও, এই যে আমার ছেলে একটা ফাইন নাম্বার দিছে। আমরা টুইন টাওয়ার বলছি, এ বলছে 1.5 টাওয়ার। এটা ভালো নাম দিছে কিন্তু। গলফেসে যে বিল্ডিংটা আছে এটার নাম হলো 1.5 টাওয়ার। এই যে লাইট জ্বলে গেছে, কিন্তু রাত্রেবেলা সুন্দর লাইটিং হবে এখানে। অলরেডি লাইট জ্বলে গেছে। আমি এই যে গলফেসে আছি, চমৎকার বিল্ডিংটার সামনে। এই বিল্ডিংটার নাম আমার ছেলে দিয়েছে 1.5 টাওয়ার। তাই না আফিফ? 1.5 টাওয়ার। এখান থেকে আসলে নামার জায়গা, নামা যায়, বাট এটা বিচ না। কি উত্তাল সমুদ্র, বিশাল ব্যাপার। এখন গলফেস যে ফিল্ডটা আছে ঠিক তার অপোজিটেই আসছি, অন গলফেস সুপার মার্কেট মলে। বিশাল বড় মল, আপনারা যখন আসবেন এখানে একবার ঘুরে যাবেন। অন গলফেসের ভিতরে ঢুকতেই এরকম একটা পোস্ট বক্স, টেলিফোন বক্স দেখতে পাবেন, যদি এগুলো ড্যামি। আর গলফেস ঢুকতেই যে বড় বড় ব্র্যান্ডের শপ। এই যে দ্য গলফেস সিটি সেন্টার, এরকম বড় একটা শপিং মল। বিশেষ করে ব্র্যান্ডের দোকান, আর নিচে হলো খাবার দোকান। গলফেস সিটি সেন্টার। এখানে সিনেমা রয়েছে, যে আমাদের সিনেপ্লেক্স আছে। চমৎকার, মার্কেটটা অনেক গুছানো। আমরা এখন রাতের বেলায় গলফেসে আসছি, রাতের বেলায় দেখার জন্য রাতের বেলায় গলফেসটা কেমন।
রাতের বেলায় অনেকেই খেলাধুলা করছে, আর এখানে বেশ কিছু খাবারের দোকান আছে। এখানে সমুদ্রের ধারেই চমৎকার কিছু ফুড ট্রলি থাকে বা ফুড কোর্ট। এদের নিজস্ব ভাষার যে মিউজিকগুলো আছে, অর্থাৎ শ্রীলঙ্কান ভাষার মিউজিকগুলো বাজে। এটা আমরা কপিরাইটের জন্য আমি মিউজিকগুলো দিতে পারি নাই, এই জন্য আমি অন্য মিউজিক দিয়ে এটাকে রিকভার করেছি। আর এখানে বিভিন্ন রকমের চিংড়ি মাছ, রুটি, পরোটা এবং স্ন্যাক্স পাওয়া যায় প্রচুর, এবং ভালো লাগার মতো। সন্ধ্যার দিকে, আমরা তো সকালে আসছিলাম, সকালে মানে বিকালের দিকে আসছিলাম, প্লাস এরপরে আমরা আবার সন্ধ্যার পরে বিভিন্ন মার্কেটে গেছিলাম, শপিং প্লাজায় গেছিলাম, গিয়ে ওখান থেকে আবার ফেরার পথে আবার এই ফুড কোর্টগুলো দেখে গেলাম। বেশ চমৎকার এবং নানা ধরনের খাবার থাকে এবং দাম অনেক সস্তা, অনেক কম পয়সায় খাওয়া যায়। এই যে কাঁকড়া আছে এখানে, এবং বিভিন্ন রকমের সি ফুডগুলো এখানে পাওয়া যায়, ভালো লাগার মতো। আপনারা আসলে এখানে অবশ্যই গলফেসে রাত্রেবেলায় সি ফুডগুলো বা এই যে ট্রলি বা ফুড কোর্টের ফুডগুলো ট্রাই করবেন, ভালো লাগবে। আমার কাছে পছন্দ হয়েছে, আপনারা আসলে খাবেন, যার যেটা পছন্দ মতো, ভালো লাগার কথা। গলফেসে দেখেন ইন্ডিয়ান ওশানকে কেমন লাগে। রাতের বেলা ইন্ডিয়ান ওশান গলফেস প্রচন্ড উত্তাপ। অনেক লোক আসে। রাতের ইন্ডিয়ান ওশানকে আপনাদের দেখাই দিলাম। গলফেস থেকে, কলম্বো থেকে রাতের ইন্ডিয়ান ওশানকে দেখতে আসবেন। 10টা 11টা পর্যন্ত বসে বসে থাকবেন, কি সুন্দর লাগে। আর এখানে স্ট্রিট ফুড আছে, স্ট্রিট ফুড খাবেন আর সমুদ্রের গর্জন শুনবেন আর সমুদ্রকে দেখবেন, চমৎকার লাগে, চমৎকার। রাতের গলফেস চমৎকার লাগছে। আর এই দেখেন টপগুলোর নিচে, মানে গলফেসের যে মাঠটা আছে তার নিচে দোকানগুলোর অবস্থিত। চিন্তাই করা যায়। ঠিক এর পাশেই এই যে ইন্ডিয়ান ওশান, কি সুন্দর রাতের সমুদ্রের গর্জন, মহাসাগর, মহাসাগর দেখে গেলাম। আপনারা যারা আসতে চান শ্রীলঙ্কায়, যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে অবশ্যই চেষ্টা করবো চমৎকার একটা প্যাকেজ উপহার দেব। দেখতে পাচ্ছেন বোধহয় কুয়াশার মতো একটা সাদা সাদা জিনিস উড়ে যাচ্ছে। এটা আর কিছুই না, এটা হলো সমুদ্রের পানি। ঢেউয়ের তরঙ্গে উঠে যাচ্ছে, দেখেন খেয়াল করে, কুয়াশা ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে সমুদ্রের পানি। আশ্চর্য হলো সত্য, এই সমুদ্রের পানি এখানে বাড়িকে, স্রোতের বাড়িকে পানি উঠে যাচ্ছে আস্তে আস্তে। এই যে স্রোতের বাড়ি খেয়ে মানে এখান থেকে উত্তাল সমুদ্র, বাপ রে বাপ। এখানে বাড়ি খেয়ে পানিটা এখান দিয়ে উঠতেছে, আমি সেখানে দাঁড়ায় আছি। একদিকে সুউচ্চ বিল্ডিং গলফেসে, এই পাশে ভারতীয় মহাসাগর, ইন্ডিয়ান ওশান, আর এই পাশে এই যে দেখা যায় লোটাস টাওয়ার। এত বড় বড় হোটেল এখানে, এই যে লোটাস, এটা হলো গলফেস হোটেল, এটা বিশাল বড় হোটেল। এত ঐতিহ্যের মধ্যেও দেখেন সাধারণ মানুষের বসবাস, তাদের ঘর নাই, বাড়ি নাই, তারা গলফেসের এক কোনায় শুয়ে আছে।
এটাই নির্মম পরিহাস, এটাই পৃথিবীর রীতি। ভিউয়ার্স, আমরা লাউঞ্জে বসছিলাম, খাচ্ছি, শ্রীলঙ্কাতে আছি এখন। আমাদের বোর্ডিং টোডিং সব এভরিথিং ডান, ভোরবেলায় ফ্লাইট। এবারে মালদ্বীপ ও শ্রীলঙ্কার এটাই আমার শেষ পর্ব। আশা করি ভবিষ্যতে আবার গেলে আবার দেখা হবে, আবার অন্য জায়গায় গেলেও, দেশে বিদেশে গেলেও আপনাদের জানাবো ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। জাযাকাল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি শ্রীলঙ্কান এয়ারপোর্টে। লাউঞ্জে একটু সকালে নাস্তা করলাম, আমাদের ফ্লাইট ভোর সকালে। আমরা অনেক সকালে আসছি, ভোরে সকালে নাস্তা করার সুযোগ পাইনি। এখানে বাইরে থেকে প্লেনগুলো দেখা যায়, সুন্দর। চলে যাচ্ছি দেশে ইনশাল্লাহ, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে মালদ্বীপ এবং শ্রীলঙ্কার যত ব্লগ আপনারা দেখেছেন, সবাইকে ধন্যবাদ। আমার সাথে থাকুন, পরবর্তীতে আবার যত ব্লগ আসবে দেশে বিদেশে যেখানে যাই আমার সাথে দেখা হবে। আর আজকে শ্রীলঙ্কা থেকে চলে যাচ্ছি। আজকে শ্রীলঙ্কা আমাদের শেষ দিন। মালদ্বীপ থেকে ঢাকা থেকে শ্রীলঙ্কা হয়ে মালদ্বীপ গিয়েছিলাম, মালদ্বীপ থেকে শ্রীলঙ্কায় ছিলাম আর 10 দিন। বিভিন্ন ব্লগ গেছে এবং যাচ্ছে। আজকে চলে যাচ্ছি দেশে, ইনশাল্লাহ দেশে দেখা হবে এবং নতুন ব্লগে দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ব্লগে দেখা মানে ইচ্ছায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আমরা প্লেনে উঠে গেছি, এখন চলে যাচ্ছি আমাদের দেশ বাংলাদেশের দিকে। অনেক দিন ছিলাম না, প্রায় 2 সপ্তাহের উপরে। মনটা কেন দেশের প্রতি টানছে। তো আপনাদের একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হলো যে আমাদের শ্রীলঙ্কা থেকে আমাদের প্লেনটা ছিল বোধহয় মোস্ট প্রবাবলি ভোর 7টায়। তো আমাদের রিপোর্টিং টাইম ছিল আরও 3-3.5 ঘন্টা আগে। তার দ্যাটস মিন রাত 3:30 বা 4টার দিকে আমাদেরকে রিপোর্ট করতে হয়। আবার আমরা যদি সেদিন হোটেলে থাকি, তাহলে হোটেলে থাকলে হোটেল ভাড়াও দিতে হবে এবং আমাকে 3টার সময় চলে আসতে হবে। তা হোটেলে হয়তো ঢুকবই আমি 11টা-12টার দিকে, অর্থাৎ 2-3 ঘন্টার জন্য হোটেল ভাড়া না দেওয়ার চেয়ে আমরা 3-3:30টার আগেই আমরা চলে আসছিলাম এয়ারপোর্টে। এবং এয়ারপোর্টে আমরা কিছুক্ষণ বাইরে লবিতে ছিলাম। তারপরে আমরা ইমিগ্রেশন করে আমরা আমাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে লাউঞ্জটা ব্যবহার করেছি। আপনারা যারা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ইউজ করেন, তারা যদি প্রায়োরিটি পাসটা নিতে পারেন, মানে যেই ক্রেডিট কার্ডগুলো প্রায়োরিটি পাস সার্ভ করে, সেই প্রায়োরিটি পাস নিলে আপনারা বিশ্বের বিভিন্ন দেশে এই সুবিধাটা নিতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রি, পয়সা ছাড়াই। তো দেশে চলে যাচ্ছি। আপনার যে কোনো মতামত বা যে কোনো প্রশ্ন থাকলে আমার চ্যানেলের ইউটিউবের আপনাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্টস করবেন। আপনাদের যে কোনো জানার কিছু থাকলে আমাকে প্রশ্ন করলে আমি আপনাদের জানিয়ে দেব। এবং মালদ্বীপ এবং শ্রীলঙ্কা ট্যুর সম্বন্ধে আপনাদের বিস্তারিত যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। আমার 2টা দেশেই আমি বেশ চমৎকার করে নিজের আইটিনারিতে ঘুরেছি। এবং আপনাদের একটা কথা বলে রাখি যে মালদ্বীপে 3 দিন থাকলেই ভালো, এর বেশি থাকার প্রয়োজন নাই। আর শ্রীলঙ্কায় আপনারা 10 থেকে 12 দিন থাকতে পারবেন শ্রীলঙ্কা ঘুরতে। শ্রীলঙ্কা খুবই সস্তা একটা জায়গায়, আপনারা কম খরচে অনেক জায়গায় ঘুরতে পারেন এবং সুন্দর, ভালো লাগার মতো। আমার কাছে মনে হয় কক্সবাজারে প্লেনে যাতায়াত করলে যে খরচ হবে, শ্রীলঙ্কাতে করলে হয়তো একটু বেশি হবে, সামান্য একটু বেশি হবে। এর চেয়ে ভালো থাকবেন ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো নতুন ব্লগে, নতুন একটি সিরিজে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে অনেক 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 শুভেচ্ছা।